হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে বায়োলজির 11 নাম্বার সিরিজ, এটাতে আজকে বিবর্তন, গতকালকেই কিন্তু বিবর্তন শুরু হয়ে গেছে। তো বিবর্তনের আজকে সেকেন্ড ভিডিও অ্যাকচুয়ালি, আর আমাদের সিরিজের 11 নাম্বার ভিডিও। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে বর্ণনা সহ বাছাই করা 20টি করে কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো PYQ আকারে রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করি। আপকামিং 2024-এর সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সাম, যেমন রেলওয়ে থেকে পিএসসি, WBCS, তার সঙ্গে সঙ্গে WBP উইথ কেপি, সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের সিরিজগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাত 8টা থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কিন্তু সেশনগুলো চলছে, রোজ দেখতে থাকো। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, আর জিএ আমাদের রুটিনটা একবার দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশ থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টায়, এবং ম্যাথ GI লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। 1 নাম্বার কোয়েশ্চেন দেখো, বলেছে মানুষের বৈজ্ঞানিক নামের হোমো স্যাপিয়েন্স এর অর্থ কি? হোমো স্যাপিয়েন্স এর অর্থ কি? বর্তমানে কিন্তু হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সও বলা হয়। ঠিক আছে, এটার অর্থ হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বিজ্ঞ হোমোনিডি। ঠিক আছে, মানুষের হোমো স্যাপিয়েন্স বৈজ্ঞানিক নামের অর্থ হলো জ্ঞানী হোমোনিডি। জীবের নামকরণের দ্বিপদী নামকরণ, দ্বিপদী নামকরণ বলতে একটা দুটো নাম থাকবে, একটা টাইটেল থাকবে। ঠিক আছে, এটাকে দ্বিপদী নাম বলা হয়। এর ভিত্তিতে মানুষের নামকরণ করা হয়েছে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স একটি ল্যাটিন শব্দ। ঠিক আছে, এটা একটি ল্যাটিন শব্দ, যেখানে হোমো মানে মানুষ আর স্যাপিয়েন্স মানে হচ্ছে জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী মানুষ থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, চলে আসো 2 নাম্বার কোশ্চেনে। বলেছে হোমোস্যাপিয়েন্স হিসাবে শ্রেণীবদ্ধ প্রথম হোমিনয়েডগুলি কি ছিল? আগাস্টার লাইন, ক্রো ম্যাগনন, নিয়ান্ডারথাল নাকি প্রক্সনুল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্রো ম্যাগনন। ঠিক আছে, ক্রো ম্যাগনন। হোমোস্যাপিয়েন্স হিসাবে শ্রেণীবদ্ধ প্রাথমিক হোমিয়েন্ডাররা ছিল ক্রো ম্যাগনান মানুষ, সবার প্রথম মানব আর কি। এটি প্রায় 35 থেকে 50 হাজার বছর আগে আদিম নিয়ান্ডারথাল থেকে উদ্ভূত হয়েছিল। বোঝা গেল? 3 নাম্বার কোশ্চেনে চলে আসো। তা আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা। মানুষের বংশগতি শনাক্ত করা যেতে পারে আফ্রিকান উৎপত্তি, আমেরিকান উৎপত্তি, দক্ষিণ এশীয় উৎপত্তি নাকি পূর্ব এশীয় উৎপত্তি থেকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আফ্রিকান উৎপত্তি থেকে। ঠিক আছে, আধুনিক মানুষের বা হোমোসেপিয়েন্স প্রথম উদ্ভব হয়েছিল আফ্রিকা মহাদেশে, এরপরে তারা অন্যান্য মহাদেশে পৌঁছেছিল। অতএব মানুষের জেনেটিক্স পরে আফ্রিকান বংশোদ্ভূত লোকেদের মধ্যে খুঁজে পাওয়া যায়। 4 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে প্রজাতির সংখ্যা বজায় রাখতে এবং তাদের অবলুপ্তি রোধে নিচের কোনটি প্রয়োজন? প্রজনন, ট্রান্সমিশন, শ্বসন নাকি সহযোগ? সবাই বুঝতে পারছি আমরা, এটা হচ্ছে প্রজনন প্রয়োজন বংশগতি রক্ষার, তাই না? চলে আসো আমাদের কোশ্চেন নাম্বার 5 আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা। বলেছে বিবর্তনকে সংজ্ঞায়িত করা যায় জিন প্রবাহতে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক প্রবাহ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, বিবর্তনকে সংজ্ঞায়িত করা যায় প্রাকৃতিক নির্বাচন দ্বারা। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনসংখ্যার কোনো জৈবিক বৈশিষ্ট্য হ্রাস বা বৃদ্ধি করা হয় তাকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়। প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব ব্যাখ্যা করে যে পরিবেশ কিভাবে প্রজাতি এবং জনসংখ্যার বিকাশকে প্রভাবিত করে, যাতে তারা যোগ্যতম নির্বাচন করতে পারে। ঠিক আছে, তো চলে আসো কোশ্চেন নাম্বার 6। বলে দিয়েছে ড্যাশ বিবর্তন তত্ত্বের সাথে সম্পর্কিত। বিবর্তন তত্ত্বের সঙ্গে নিচের কোন মানে কে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় কিন্তু। ঠিক আছে, চার্লস ডারউইন বিবর্তনের সাথে সম্পর্কিত। ডারউইনের বিবর্তন তত্ত্বের মৌলিক উপাদান হলো প্রাকৃতিক নির্বাচন। কিছু জীব বিপরীত পরিবেশে বেঁচে থাকার জন্য আরো ভালোভাবে মানিয়ে নেয়, অভিযোজনের ক্ষমতা পরিবর্তিত হয়। চার্লস ডারউইনের লেখা গ্রন্থের নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, আমি বলে দিলাম, খাতায় নোট ডাউন করে নিও, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 7 নম্বর কোশ্চেনে চলে আসো। আরআরবি জেইতে আসা। বলেছে বিবর্তন তত্ত্বটি প্রস্তাবিত করেছিলেন ডারউইন, ডিকেন্স, আইনস্টাইন নাকি আইজাক নিউটন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার্লস ডারউইন। ঠিক আছে, চার্লস ডারউইন বিবর্তন তত্ত্বটি প্রস্তাবিত করেছেন।
চলে আসো পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2016-তে আসা। বলে দিয়েছে নিচের কোনটি অ্যানথ্রোপয়েডের 3টি অতি পরিবারের একটি নয়? অ্যানথ্রোপয়েডের যে পরিবার যে বর্গ তার মধ্যে পড়ছে না। নতুন বিশ্বের বানর, পুরনো বিশ্বের বানর, হোমিনিডাস, আর হচ্ছে অ্যানথ্রোপিথেকাস। তো অ্যানথ্রোপিথেকাস হচ্ছে অ্যানথ্রোপয়েডের অতি পরিবারের একটি অংশ নয়। অ্যানথ্রোপিথেকাস অ্যানথ্রোপয়েডের 3টি অতি পরিবারের মধ্যে একটি নয়। শত শত জীবন্ত প্রজাতি সহ আদিম ক্রম বৈচিত্র্যময়। প্রাইমেটদের ঐতিহ্যগতভাবে রূপতত্ত্বের ভিত্তিতে 2টি প্রধান দলে শ্রেণীভুক্ত করা যায়। একটা হচ্ছে প্রিন্সিমিয়ান, আর একটা হচ্ছে নৃতাত্ত্বিক। ঠিক আছে, আধুনিক প্রিন্সিমিয়ানরা অ্যানথ্রোপয়েডদের তুলনায় ছোট এবং প্রাথমিক প্রাইমেটের মতো বেশি, মানে তুলনায় বড়। ঠিক আছে, প্রাইমেট ফাইলোজেনি প্রাইমেটদের তাদের বিবর্তনীয় ইতিহাসের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে চুক্তি আণবিক মিল থেকে। ঠিক আছে, চুক্তি আণবিক মিল থেকে এই বিভাগগুলো পড়া যাচ্ছে। চলো সব পরের কোশ্চেন, 2015 দক্ষিণ আফ্রিকায় রাইজিং স্টার কেভ সিস্টেমে ক্র্যাডল অফ হিউম্যান কাইন্ডের দিনালেডি চেম্বারে হোমো প্রজাতির একটি নতুন প্রজাতি আবিষ্কার হয়েছিল। কোন প্রজাতি আবিষ্কার হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হোমো নালেদি। ঠিক আছে, 2015-তে আবিষ্কার হয়েছে। 10 নম্বর কোশ্চেনে চলে আসো। ট্যাকিগ্লোসাস হলো একটি সংযোগকারী লিঙ্ক। সংযোগকারী লিঙ্ক বলতে যেমন ধরো আর্কিওপটেরিক্সের নাম আমরা জানি, আর্কিওপটেরিক্স, তাই তো? আর্কিওপটেরিক্সের নাম আমরা জানি। এটা কি? এটা হচ্ছে কার কার মধ্যে মিসিং লিঙ্ক? একটা হচ্ছে সরীসৃপ আর একটা ও হচ্ছে পক্ষী, এদের মধ্যেকার মিসিং লিঙ্ক হয়ে যাচ্ছে আর্কিওপটেরিক্স। ঠিক তেমনি ট্যাকিগ্লোসাস এটা হচ্ছে কাদের মধ্যবর্তী মিসিং লিঙ্ক? এটা হয়ে যাচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যবর্তী মিসিং লিঙ্ক। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে চলে আসো। জৈবিক বৈচিত্র্যের মূল উৎস কোনটি? জৈবিক বৈচিত্র্যের মূল উৎস হচ্ছে মিউটেশন। মিউটেশনগুলি জৈবিক বৈচিত্র্যের মৌলিক উৎসগুলি হিসাবে বিবেচিত হয়। একটি জীবের ডিএনএ ক্রোমগুলির আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলা হয়। হুগো দা ভ্রিস, ঠিক আছে, হুগো দা ভ্রিস জীবের বিবর্তনের ভিত্তি হিসাবে মিউটেশনকে বিবেচনা করেছেন। ওকে, চলে আসো 12 নম্বর কোশ্চেন। বলেছে মানুষের বিবর্তনের অধ্যয়ন ইঙ্গিত দেয় যে আমরা সবাই একই প্রজাতির অন্তর্গত যা ড্যাশে বিবর্তিত হয়েছিল। আফ্রিকা, আমেরিকা, মধ্য এশিয়া নাকি পশ্চিম এশিয়া থেকে? এটা হচ্ছে আফ্রিকা থেকে। ঠিক আছে, প্রথম বিবর্তন শুরু হয় আফ্রিকা থেকে। দেখো 5 থেকে 7 বিলিয়ন বছর আগেকার কথা বলা রয়েছে। পূর্বপুরুষরা পায়ে হেঁটে ঘোরাঘুরি শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ আফ্রিকা থেকে এশিয়া এবং ইউরোপে 2 মিলিয়ন বছর আগে চলে আসে। 13 নম্বর কোশ্চেন দেখো। ড্যাশ লক্ষ লক্ষ বছর ধরে আদিম জীবের ক্রমান্বয়ে পরিবর্তনের একটি ক্রম যেখানে নতুন প্রজাতি উৎপন্ন হয়। অনুরূপ অঙ্গ এখানে বলেছে অ্যানালোগাস, হোমোলোগাস অর্গান, ফসিলস নাকি অনুক্রমিক উন্নয়ন বা সিকুয়েন্সিয়াল ডেভেলপমেন্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অনুক্রমিক উন্নয়ন বা সিকুয়েন্সিয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, অনুক্রমিক বিকাশ হলো লক্ষ লক্ষ বছর ধরে আদিম জীবের ধীরে ধীরে পরিবর্তনের একটি ক্রম যেখানে নতুন প্রজাতি উৎপন্ন হয়। চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে এটার উপস্থাপনা কিন্তু করেছে। 14 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে আপনি কার সাথে বিবর্তন তত্ত্ব সম্পর্কিত করতে পারেন? মানে নিচের কার সঙ্গে বিবর্তনের তত্ত্ব সম্পর্কিত? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে মিলারের সাথে সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা এখানে একটুখানি ভুল আছে, এখানে হচ্ছে মিলার হবে না, এখানে কিন্তু চার্লস ডারউইন হবে। ঠিক আছে, চার্লস ডারউইনের সাথে সম্পর্কিত, বোঝা গেল? তো এ হবে না, অপশন নাম্বার বি হয়ে যাবে। চার্লস ডারউইন বিবর্তনের তত্ত্ব দেন। ডারউইনের মতে সমস্ত জীবের প্রচুর বংশধর রয়েছে, তাই বৃহৎ জনসংখ্যার কারণে প্রতিটি জীবকে তার প্রয়োজনে এক জাতীয় অন্তঃবর্ণ এবং পরিবেশগত দ্বন্দ্বের সাথে লড়াই করতে হবে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন চলে আসো। নিচের কোনটি ডিম পাড়া স্তন্যপায়ী? ডিম পাড়া স্তন্যপায়ী খরগোশ, ক্যাঙ্গারু, হাঁস নাকি প্ল্যাটিপাস? তো প্ল্যাটিপাস হয়ে যাচ্ছে যে স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পাড়ে, বোঝা গেল? প্ল্যাটিপাস একটি ডিম পাড়া স্তন্যপায়ী যা সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী হিসাবে বা মিসিং লিঙ্ক হিসাবে কাজ করে।
কারণ প্ল্যাটিপাস স্তন্যপায়ীর প্রাণীর বৈশিষ্ট্য যেমন চুল, স্তন্যপায়ী গ্রন্থি, মধ্যচ্ছদা, ক্লোকা ইত্যাদি দেখতে পাওয়া যায়। প্রজনন ব্যবস্থার অধিকারী, সরীসৃপের প্রজননের মতো ব্যবস্থার মতো ডিম পাড়ার ক্ষমতাও রয়েছে। এই জন্য দুজনের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যবর্তী পর্যায়ে। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলছে কে পরামর্শ দিয়েছেন যে জীবন সরল অজৈব অণু থেকে বিবর্তিত হয়েছে? সরল অজৈব অণু থেকে বিবর্তিত হয়েছে হচ্ছে হলডেন বৈশিষ্ট্য দিয়েছেন। ঠিক আছে, হলডেন পরামর্শ দিয়েছেন যে জীবন সরল অজৈব বা অবায়োটিক অণু নিয়ে গঠিত, মানে এখান থেকে বিবর্তন হতে হতে জটিল জীব তৈরি হয়েছে। 17 নম্বর কোশ্চেন চলে আসো। আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা ড্যাশ বিবর্তনীয় সম্পর্কের প্রমাণ প্রদান করে? নদীর পার, জীবাশ্ম, সমুদ্রের বিছানা মানে সমুদ্র, আর একটা হচ্ছে শিলা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম থেকেই আমরা বিভিন্ন রকম মিসিং লিঙ্ক, তাদের বৈশিষ্ট্য, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারি, মানে পাথরের ওপর কোনো বিষয় মানে বস্তুর, প্রাণীর এদের ছাপ দেখে। ঠিক আছে, তারপরে দেখো ড্যাশ গ্যাস was not present in its free state at the time when life was originated on earth, অর্থাৎ পৃথিবীতে যখন প্রাণের উদ্ভব হয়েছিল তখন কোন গ্যাস মুক্ত অবস্থায় ছিল না? অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া নাকি হাইড্রোজেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তখন হাইড্রোজেন কিন্তু ছিল না। ঠিক আছে, জল ছিল, H2O ছিল, এখান থেকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়েছে পরবর্তীতে। 19 নম্বর কোশ্চেন দেখে নাও। ড্যাশ অনুরূপ অঙ্গ বা অ্যানালোগাস অর্গান, অনুরূপ অঙ্গ। ঠিক আছে, গলদা চিংড়ির লেজ, তিমির ফুলকা, বাদুরের ডানা, তিমির ফ্লিপার, কুকুরের পা, ডলফিনের ফ্লিপার, ষাঁড়ের মানুষের হাত ও পা, মানে ষাঁড়ের পা মানুষের হাত, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়েছে গলদা চিংড়ির লেজ এবং তিমির ফুসফুস। এটা অনুরূপ অঙ্গ নয়, বাদ বাকিগুলো কিন্তু অনুরূপ। ঠিক আছে, যেমন বাদুরের ডানা, তিমির ফ্লিপার, ঠিক আছে, একই রকমের গঠন। কুকুরের সামনের পদ, ডলফিনের ফ্লিপার তাই। ষাঁড়ের সামনের পা, মানুষের হাত, একই রকমের গঠন। বোঝা গেল? তারপর 20 নম্বর কোশ্চেন দেখে নাও। হচ্ছে গিয়ে যে অঙ্গগুলির মধ্যে কোনটি একটি ভিস্টিজিয়াল অঙ্গ নয়, ভিস্টিজিয়াল অর্গান নয়? মস্তিষ্ক, আক্কেল দাঁত, পরিশিষ্ট নাকি কানের পেশি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে, মস্তিষ্ক ভিস্টিজিয়াল অঙ্গ নয়। ঠিক আছে, মোলার বলতে ওই থার্ড মোলারকে বলা হয় আক্কেল দাঁত, আর কি, আর কিছুই না। আমাদের যে দন্ত সংকেত আছে প্রিমোলার, মোলার, সেই মোলারের লাস্ট মোলারটা হচ্ছে আক্কেল দাঁত। অ্যাপেন্ডিক্স, কানের পেশি, এগুলো সব কিন্তু আমাদের ভিস্টিজিয়াল অর্গের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই ছিল আজকে 20টা কোশ্চেন। আমাদের সঙ্গে জয়েন থাকো, নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। খুব ভালো করে পড়াশোনা করো। বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ।